যে আওয়ামী লীগের এমনি সাপোর্ট বেস হচ্ছে গিয়ে আপনার 36 থেকে 48 ভাগ নর্মালি। ইদানিং তাদের সাপোর্ট বেস অনেক বেড়ে গেছে। ডেইলি স্টার একটা যোগ করে বলছে আওয়ামী লীগ যদি ইলেকশনে আসে তো 69% ভোট পাইতে পারে, মোটামুটি সবাই তাই বলছে। আমি যাদের সাথে আলাপ করি তারা সবাই বলছে। আর ইউনূস কেন বাদ পড়বেন? ইউনূসের জন্য এই বাদ হওয়াটা ওনার জন্য মঙ্গল। দিস ইজ দ্য অনলি ওয়ে আউট ফর হিম। কারণ উনি যে বদনামটা করেছেন, আমার ভয় হয় যে উনার বের হওয়ার কোনো পথ নাই। সো আমার ধারণা ছিল ইউনূস মাস্ট হ্যাভ মেড অ্যান এগ্রিমেন্ট উইথ বিএনপি, এই তারেক জিয়ার সাথে, যে তুমি আসো, তুমি আসলে আমাকে একটা সেফ এক্সিট দিয়ে দিবা। হ্যাঁ, তা ওখানে অবশ্য দুটো, কেউ বলছে যে না, ইউনূস এগ্রিমেন্টটা করেছেন এইভাবে যে তোমরা আসবা, আসে পরে আমাকে রাষ্ট্রপতি বানায় দিবা, তবুও আমার এই জঞ্জাল থেকে মুক্ত করুন। বাট হি হ্যাজ মেসড আপ। ইউনূসের জন্য সবচেয়ে বেস্ট পলিসি হবে, এই জন্য তিনি ইলেকশন দিচ্ছেন। ইলেকশন দিলে ইট ইজ দ্য ওয়ে আউট ফর হিম টু লিভ দ্য কান্ট্রি। হ্যাঁ, আর অন্যটা হচ্ছে যদি এগ্রিমেন্ট করেন, আমি সেটা বলেছি যে উনি যদি এগ্রিমেন্ট করে থাকেন তাহলে হি ক্যান সাস্টেইন, আর এগ্রিমেন্ট যদি না করে থাকেন তার সাস্টেইন করা তার জন্য খুব কঠিন হবে। একটু বলুন তো কেমন আছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেঁচে আছি, এইটাই আল্লাহর প্রতি মেহেরবান যে খুব কষ্টে ছিলাম দেশে, এখন দেশ থেকে বের হয়ে আসছি, তাই এটলিস্ট আপনার এই মবের ভয়টা এখন কম, সেই দিক থেকে ভালো আছি। তবে বয়স অনেক বেড়েছে, আর আপনি দেখছেন গত প্রায় 8.5 মাস দেশে ছিলাম, তখন আমাকে বিভিন্ন রকম চেহারা পরিবর্তন করতে হয়েছে এই যাতে ধরা না পড়ি। কারণ ধরা পড়লেই আপনার বর্তমান সরকার আপনাকে টেলিভিশনের সামনে নিয়ে প্যারেড করায় মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে। আমি দেশে গিয়েছিলাম বহু প্রায় 38 বছর এই আমেরিকায় থেকে, বড় শখ করে দেশে গিয়েছিলাম। ছেলেমেয়েরা পছন্দ করেনি যাওয়ার সময়, কিন্তু গিয়ে এই ঝামেলায় পড়ে গেলাম। হ্যাঁ, আর আমার কপাল খারাপ, কারণ আমি জুন মাসে, গত বছর 2024-এর জুনে নিউ ইয়র্কে আসি। হ্যাঁ, আমার গ্র্যান্ডসনের গ্রাজুয়েশনের কারণে আসি, আর আমার ওয়াইফের কিছু ট্রিটমেন্টও ছিল। কিন্তু আমি জুলাই মাসের শেষে, আপনার 29শে জুলাই আমি দেশে চলে যাই, আর গিয়েই আটকা পড়লাম আর কি। আর তারপরে বেশ কষ্ট গেছে, বাট নাও আই এম ওকে। তবে বয়স বেড়েছে, আর দেশের এই অবস্থা দেখে খারাপও লাগে। কারণ আমাদের তো এখন সবচেয়ে, আপনি কে কি সেইটা, কে দোষ কদ্দূর করেছে, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, কিন্তু সেই প্রশ্নের আগে যেটা বলা আমার দরকার সেটা হচ্ছে দেশটাকে বাঁচাতে হবে। দেশটা আপনার আমার সবার। এই দেশ যদি ভাগবাটুরা হয়ে যায় তাহলে কিন্তু, আর দেশ যদি একটা সন্ত্রাসী দেশ হয়ে যায়, তা আপনি যে যেখানেই থাকেন না কেন, বিশ্ববাসীর আপনার প্রতি সন্দেহ, আপনার প্রতি এক ধরনের অবিশ্বাস বাড়বে। সেই জন্য আমাদের 1 নম্বর উদ্যোগ হবে দেশটাকে বাঁচাতে হবে। বর্তমানে আমি আশা করেছিলাম যখন প্রফেসর ইউনূস সাহেব দায়িত্ব নিলেন, গিভেন হিজ নেম ব্র্যান্ড, আশা করেছিলাম যে উনি অনেক ভালো কাজ করবেন, মানুষের প্রত্যাশা পূরণ করবেন। আর আমি ওনার লোকজনকে বলেওছিলাম যে দেশটাকে যদি ঠিকে রাখতে হয় এই ইউনিটিটা খুব দরকার, সেই ইউনিটিটা খুব দরকার। আমি এই জন্য ওনাকে সাজেশন করেছিলাম যে আপনি নেলসন ম্যান্ডেলার মতো এই ডিভাইডেড সাউথ আফ্রিকা, ব্ল্যাক এন্ড হোয়াইট এর ডিভাইডেড, সেখানে তারা কি সুন্দরভাবে তুত কমিশন বের করলো, করে দেশটাকে টিকিয়ে রেখেছে, সম্মানের সাথে টিকিয়ে রেখেছে। তো কিন্তু তিনি সেই পথে না গিয়ে তিনি হিংসা, বিদ্বেষ, ভিন্ডিকটিভনেস আর নিজের স্বার্থগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। এটা আমরা খুব শকড হয়েছি, কারণ আমি ওনার সাথে অনেকদিন ওনাকে সাহায্য করেছি, ওনাকে হেল্প করেছি। উনি আমাদের দেশের একটা গর্ব ছিলেন বলে আমরা করতাম। কিন্তু আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, ওনার যে পারফরমেন্স, এইটা বলতে হবে যে দেশটাকে তলানিতে নিয়ে যাচ্ছে। সো আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে এখন যে দেশটাকে বাঁচাতে হবে, এবং সেই জন্য যে যেখানে আছেন, এটা আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, কিংবা অন্যান্য দল বলেন, it is not important the country must be united and it should survive. আর দ্বিতীয়ত যেটা আমার বড়, যে ইউনূস সাহেব যে পন্থা নিয়েছেন, এটা আমি অনেকটা হিটলারের পন্থার মতো মনে করি। কারণ হিটলার খুব সিস্টেমেটিক্যালি জুজদের, ইহুদিদের আপনার নিধন করেন। আর বাংলাদেশে এখন আপনি যাকেই জিজ্ঞেস করবেন, একটা যে সিস্টেমেটিক্যালি যারা আওয়ামী লীগ, যারা এই মুক্তিযুদ্ধের সপক্ষে, যারা এই আপনার 71-কে বিশ্বাস করে, এবং যারা হিন্দু, এই গ্রুপ
একটি হচ্ছে আওয়ামী লীগ 71 আর হিন্দু, তাদের সিস্টেমেটিক্যালি বিনা বিচারে হত্যা করা হচ্ছে, জেল জুলুম করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এই যে সিস্টেমেটিক আপনার হিটলারিজম শুরু হয়েছে, এইটার ব্যাপারে আমাদের সোচ্চার হবে এবং এইটা নট অ্যাকসেপ্টেবল, বিকজ দি কান্ট্রি বিলংস টু এভরিওয়ান। আর থার্ড, আমি আসছি আপনার কথাতে। আর থার্ড যেটা, আমাদের দেশের সংস্কারের নামে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। যতগুলো প্রতিষ্ঠান ছিল সব শেষ, পুলিশ শেষ, অ্যাডমিনিস্ট্রেশন শেষ। আমার এক অফিসার, সে এখন ডিস্ট্রিক্টে চলে গেছে, সে আমাকে বলল, স্যার আমরা যখন চাকরিতে জয়েন করি তখন আমরা ভালো করব, আমরা বেশ ভালো কাজ করব, সেই জন্য আমরা রিওয়ার্ডেড হব, এই আশায় আমাদের কোনো সময় চুরি চামারির কথা আমরা চিন্তা করি। বলে এখন যারা নিয়োগ পেয়েছে, বলে আমি তাদের কন্ট্রোল করতে পারি না, কারণ তারা বলে, স্যার আমি তো ইলিগালি জয়েন করেছি, কোনো প্রসেস ছাড়াই জয়েন করেছি, যদি আপনার একটা ইলেক্টেড গভর্নমেন্ট হয়, রেগুলার গভর্নমেন্ট আসে, তখন কিন্তু আমার চাকরি চলে যাবে। সুতরাং আমি কয়েকদিনের চাকরি পেয়েছি, এই কয়েকদিনে আমি যত ইনকাম টিনকাম করতে পারি তাতে আমি পরে ব্যবসা ট্যাবসা করবো। বলে যে দিস ইজ এ কালচার। এই যে সংস্কারের নামে এমন এক কালচার তৈরি হয়েছে। এবং আমি তখন দেখি যে আপনার সোভিয়েত ইউনিয়নে গ্লাসনোট সংস্কার শুরু করেন সেই গর্বাচভ সাহেব। এই সংস্কার করতে গিয়ে ইউএসএসআর কে ধ্বংস করে 19টা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি হয়ে যায়। ওই দেশটা আমার ভয় হয়, আতঙ্ক হয় যে আমাদের দেশে এই সংস্কার করিডোর করে আমার দেশকে ভাগবাটোরা করে ফেলেন কিনা। আর 4 নম্বর যেটা হচ্ছে, যে এই সরকারে যেটা জিহাদি, এই যে রেডিক্যালিজম, এই মব রাজত্ব, খুব আপনি যে কথাগুলো বলেছেন এর মধ্যে দিয়ে আমার অনেক প্রশ্ন। আপনি বলছেন ডক্টর ইউনূস দায়িত্ব নেয়ার পরে আপনি আশা করেছিলেন তিনি ভালো কিছু কাজ করবেন। আপনি কিসের ভিত্তিতে সে আশাটি করেছিলেন এবং পরামর্শ দিয়েছেন? কবে সেই পরামর্শগুলো আপনি দিয়েছেন তাকে? আপনার যখন নতুন সরকার আসলো এবং আসার পরে দেশবাসী, শুধু আমি না, দেশবাসী সবার একটা প্রত্যাশা ছিল যে আমাদের অবস্থা বোধহয়, কারণ আমার সরকারে আমরা ভালো কাজ করেছি। দেশবাসী কেন, আরো অনেকেই প্রত্যাশা করতে পারে, কিন্তু আপনি তো পররাষ্ট্রমন্ত্রী, আপনার সম্পর্ক কূটনৈতিক অঙ্গনে, এবং আপনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, ফলে আপনি কেমন করে সেই আশাটি করেছিলেন? কারণ হচ্ছে গিয়ে ইউনূসের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং ছিল। আর আমরা বহু বছর, এই আওয়ামী লীগ সরকার, এই শেখ হাসিনা ইউনূসকে অনেক রকম সাপোর্ট দিয়ে বিশ্বের মধ্যে নাম আনেছেন। এই ইউনূসের প্রোগ্রামের জন্য শেখ হাসিনা 1996-এ তার সম্মেলনে আসেন, তাকে অনেক উচ্ছ্বাসনে অধিষ্ঠিত। শুধু সেই না, তারপরে এই শেখ হাসিনা আপনার একটি গ্রামীণ অ্যাম্বাসেডার্স গ্রুপ তৈরি করেন। তখন আনোয়ার করিম চৌধুরী সাহেব আমাদের পিয়ার ছিলেন, তার মাধ্যমে প্রায় 77টা দেশের ফ্রেন্ডশিপ ক্লাব ফর গ্রামীণ তৈরি করেন। শেখ হাসিনাকে তুঙ্গে তুলেছেন, তার একটা বিশেষ সুনাম ছিল এবং বাংলাদেশ সরকার সবসময় তার জন্য তাকে প্রশংসা করত। কিন্তু দুঃখের বিষয়, তাই ন্যাচারালি তার গিভেন হিজ পিয়ার এবং নেম ব্র্যান্ড, দেশবাসী এবং আমিও আশা করেছিলাম যে মেবি হি উইল কাম আপ উইথ এ ডিফারেন্ট ভিউ পয়েন্ট। আমাদের দল, আমরা এক ধরনের চিন্তা করেছি, শেখ হাসিনার মূল লক্ষ্য দুটো ছিল, যে দেশের উন্নয়ন, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা অর্জন, আর দ্বিতীয়ত সাধারণ লোকের মঙ্গলকরণ। সেই জন্য তিনি এই বিভিন্ন রকম সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম করে দারিদ্র বিমোচন করেছেন। এই বাংলাদেশে শেখ হাসিনা যে অভাবনীয় সাফল্য অর্জন করছেন, এটা আপনার স্বীকার করতে হবে। আমি তো এক পেশির লোক নই, আমি একটা গবেষক, একটা অধ্যাপক। সুতরাং আমি বস্তুনিষ্ঠ ব্যক্তি বলি, শেখ হাসিনা সরকারের যে অর্জন, কোনো সরকার এত হয়নি। কিন্তু উনি আসার পরে দেশের উন্নয়নের দিকে না তাকিয়ে উনি শুরু করলেন আপনার অকামা কাজ করা শুরু করলেন। শেখ হাসিনার সরকার গত 15 বছরে, ধরেন আপনি যে কথা বলছেন যে ডক্টর ইউনূসের নেম ব্র্যান্ডিং, তাকে আন্তর্জাতিক অঙ্গনে এখানে নিয়ে যাওয়া, নিঃসন্দেহে শেখ হাসিনার সরকারের অনেক বড় একটা ভূমিকা ছিল, কৃতিত্ব ছিল, সেটি 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত, 2006 সাল পর্যন্ত ওনাকে সাহায্য করেছে। আচ্ছা, 2006 সালে ওইটা বিএনপি সরকার। আমার কথাটা শুনেন, আমার প্রশ্নটি হচ্ছে, যখন 111 এর সরকার আসলো
তখনই আমরা জানতে পারলাম ডক্টর ইউনূস একটা তৃতীয় পক্ষেও যারা দেশের ভিতরে অন্তর্ভুক্ত হতে চাইছে, রাজনীতি করতে চাইছে, এটা তো খুব প্রকাশ্যই, রাইট? কিন্তু তারপরে যখন 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, তারপর থেকেই তো শেখ হাসিনা সব সময়ই ডক্টর ইউনূসকে প্রতিহত করেছেন, তীব্র ভাষায় তিনি সমালোচনা। আমি শেষ করি, আমার প্রশ্ন পরে করেন নাই, দিস ইজ নট ট্রু। ওকে, আশা পরে করেন না, কিন্তু পরবর্তীতে করেছেন। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে শেখ হাসিনা এই সমালোচনাগুলো করতেন আর আপনি আশা করছেন যে তিনি ভালো কিছু করবেন, তো দুটার মধ্যে একটু ফারাক হয়ে গেল না? নো, আমি আশা করেছি যে উনি করবেন। উনি দুর্নীতি করেছেন, সেই জন্য ওনাদের কেস হয়েছে। শেখ হাসিনা ওকে তার ফলে ওনাকে জেলে ঢুকায় নাই, তেনার উপর অত্যাচার করে নাই, তার বিরুদ্ধে তার বিরুদ্ধে দুনিয়া জুড়ে বলে নাই যে উনি খারাপ লোক। হ্যাঁ, কেসের মাধ্যমে শেখ হাসিনা ওনার কেস হয়েছে, কেসে ওনার বাংলাদেশের কেসে ওনার যেই মানুষটি এরকম দুর্নীতি করে, তার কাছ থেকে আপনি ভালো কিছু কিভাবে আশা করেছিলেন? না, এই সরকার সাইডে হয়তো ওনার, যেহেতু ওনার একটা গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনাল ছিল, সেই জন্য আমি আশা করেছিলাম যে কোনো বাঙালি লোক দেশের মঙ্গল চায়, কিন্তু যে দেশের তিনি মঙ্গল চান না, আমি তো সেটা বিশ্বাস করি না। হ্যাঁ, যাই হোক, সেটা আমার ধারণা ছিল, বাট আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। কারণ আমি ওনার এইসব দেখলাম যে দেশটা শেষ করে দিচ্ছেন, এবং এই দেশটা শেষ করতে আমরা দিতে পারি না, কারণ এটা আমাদের দেশ। আপনি আমি বুঝতে পেরেছি। এখন আপনি একটু আমাকে বলুন, আপনি বলছিলেন যে এই সরকারকে, মানে ডক্টর ইউনূসের এই বর্তমান সরকারকে আপনি কিছু পরামর্শ দিয়েছিলেন। কি কি পরামর্শ দিয়েছিলেন, কবে? আমি যখন উনি আসলেন, প্রথম আমার বন্ধু সালেউদ্দিনের নাম হচ্ছিল যে চিফ অ্যাডভাইজার হবে, সে আমাকে ফোন করে বললো, দোস্ত আমি বোধহয় হতে পারি। আমি খুব ভালো, হ্যাঁ, তোমাকে যদি নেয় তাহলে ভদ্রলোক মানুষ, তুমি, তোমাদের ভালো। যাই হোক, আমি তাদের বললাম যে, তারপরে যখন ইউনূস সাহেব ঠিক হলেন, আমি ওরা বললাম যে, ইউনূস, তোমার দেশটা কিন্তু খুব কঠিন অবস্থায়, এমনি দেশের অবস্থা সবসময় কঠিন, তুমি এক কাজ করো, ইউনূস ভাইকে বলো যে ম্যান্ডেলার পথটা ধরতে। ম্যান্ডেলা ইউনাইটেড দি কান্ট্রি, and that would be his best way out, দেশটাকে এরকম কঠিন অবস্থা থেকে, ডিভাইডেড দেশ থেকে। এই পরামর্শ আপনি কবে দিয়েছিলেন? আপনি কবে জানতেন যে চিফ অ্যাডভাইজার হচ্ছেন? অগাস্টের পর, আমি তখন ঢাকায়, অগাস্টের পর, ধরুন 7-8-9 এই সময়, মানে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরে, তখন ভারতে চলে যাওয়ার পরে। এর আগে আপনারা কিছুই টের পাননি ডক্টর মোমেন? এর আগে আপনারা কিছুই টের পাননি? আমরা কিছুই টের পাইনি। আমি তো নিউ ইয়র্কে ছিলাম তখন, ওই যে আমি তথ্য পেতাম কিছু কিছু পত্রিকা মারফত, আমি তো কিছুই পাইনি। এবং যে ইস্যুটা নিয়ে ঝামেলা হচ্ছিল, সেই কোয়াটা সিস্টেম, আওয়ামী লীগ এই কোয়াটার বিরুদ্ধে না, আমরাও চাইছিলাম রেশনালাইজেশন, কিন্তু আমাদের অতি উৎসাহী কিছু লয়ার্স এবং কোর্টের মধ্যে দিয়ে দিলেন। তখন কোর্ট এর জন্য সরকার অপেক্ষা করলো, যে কোর্টের জন্য সরকারই অ্যাপিল করেছে যে এই কোর্টা সিস্টেম রেশনালাইজেশনে। আমি তখন আমার কলামে আমি লিখেছিলাম যে আমেরিকাতে আমাকে যখন আমার দল এই কোর্টের কথা বলছে যে কোর্ট যেহেতু দিয়েছে, কোর্টের টাইম পর্যন্ত অপেক্ষা করেন, আমরা অ্যাপিল করেছি, তখন আমরা এটা রেশনালাইজ। আমি তখন আমার ওয়েবসাইটে লিখেছিলাম, তখন ওয়েবসাইট মেনটেন করতাম, লিখেছিলাম যে আমেরিকাতে স্লেভারি প্রায় 400 বছর আপনার কোর্ট এবং জাজরা স্লেভারির পক্ষে মতামত দিয়েছে। আর 1862 খ্রিস্টাব্দে আব্রাহাম লিঙ্কন যখন এটাকে ব্যান করে দিলেন স্লেভারি, তারপরে কোর্ট কোনোদিন আপনার স্লেভারির পক্ষে রায় দেয়নি। তাই বলেছিলাম দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন, এটা কোর্টের জন্য আমাদের অপেক্ষা করার দরকার নাই। আমরা যত মন মানসিকতা ভাবে চাই এই কোর্টা সিস্টেমের রেশনালাইজেশন, সুতরাং উই শুড হ্যাভ এ পলিটিক্যাল ডিসিশন। কিন্তু তখন আমাকে বলা হলো যে না না না, কোর্টে যখন আমরা অ্যাপিল করেছি, অপেক্ষা করেন, সপ্তাহখানেক অপেক্ষা করুন, তখন এটা বাদ হয়ে যাবে। তো একটা সাধারণ একটা ইস্যু ছিল, কিন্তু এই ইস্যুর ভিতরে যে কি রকমের ষড়যন্ত্র ছিল, এই যে মেটিকুলার আমাদের এটা চিন্তা আসে না। আর আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রে কখনো চিন্তা করে না, তারা তো দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকে। সুতরাং কে কি ষড়যন্ত্র করলো ওগুলোর ধারে কাছে চিন্তা ভাবনাতেই থাকে না। এই জন্য বোধহয় সরকার তখন যারা ছিলেন তারা চিন্তা ভাবনা করেন। এটা খুবই দুঃখজনক যে আমরা সেই জন্য একটা জনগুজানো দেশ ধ্বংস করে দিচ্ছি। ডক্টর মোমেন, পৃথিবীতে সব সরকারের বিরুদ্ধে কম বেশি ষড়যন্ত্র থাকে, আপনি একজন তো কূটনীতিক, রাইট? সো ধরেন এখানে অনেক, যেমন ধরেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 29 মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি ডিপ স্টেট এখানে জড়িত ছিল। তো একজন কূটনীতিবিদ হিসেবে আপনারা যখন কিছুই জানতে পারেননি, আপনাদের মনে হয় না যে এটা একটা, না, তা আমরা আপনি নিউ ইয়র্কে ছিলেন?
আমরা আজ করেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ আপনার দ্রুত গতিতে উন্নতি করছে। আমাদের উন্নতি অনেকে পছন্দ করে নাই, আমাদের বন্ধু প্রতিমা অনেকে পছন্দ করেন নাই।